আমি অরুণ কুমার। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওতে আমি ক্লাস 9 এর প্রথম পোয়েম অটম এর লাইন বাই লাইন আলোচনা করব। এই কবিতাটি আলোচনা করার পূর্বে আমি চাইব কি আপনারা অল্পটুকু ধারণা এই কবিতার পোয়েট জন ক্লেয়ার সম্পর্কেও রাখেন। তিনি কে, তিনি কোন দেশের কবি, তিনি কোন রচনার জন্য বিখ্যাত, অথবা তিনি এই কবিতাতে কি বিশেষ তুলে ধরেছেন তা নিয়ে জানাও খুব প্রয়োজন। তাহলে প্রথমে আমি আলোচনা করব স্যার জন ক্লেয়ার সম্পর্কে, যিনি অটম কবিতার কবি। স্যার জন ক্লেয়ার ছিলেন একজন ব্রিটিশ পোয়েট, একজন ইংরেজি কবি, যিনি বিশেষত প্রকৃতি, গ্রামীণ জীবন এবং সাধারণ মানুষের আবেগের উপর ভিত্তি করে অনেক অনেক কবিতা রচনা করেছেন। তাকে আবার পিজন পোয়েট, গ্রামীণ কবি, গ্রামীণ কবি নামেও ডাকা হয়, বা তিনি গ্রামীণ কবি নামেও পরিচিত। আর তিনি পিজন পোয়েট নামে পরিচিত কারণ তিনি তার কবিতাতে, তিনি যতগুলো কবিতাই লিখেছেন, তার কবিতাতে তিনি ইংল্যান্ডের গ্রামাঞ্চলের জীবনযাত্রাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। গ্রামীণ জীবনকে তিনি তার কবিতার মধ্যে স্পষ্টভাবে তুলে ধরেছেন। তাই জন ক্লেয়ারকে গ্রামীণ কবি বলা হয়। আমরা এই কবিতাতেও, অটম কবিতাতেও সেই ইংল্যান্ডের গ্রামীণ এর ছবি দেখতে পাব। আমরা অনুভব করব কিভাবে ইংল্যান্ডের এক গ্রামীণ জীবন পরিচালিত হয়। কিভাবে এই কবিতাটি অ্যানালাইজ করার পূর্বেই আমি আপনাদের বলে রাখি, এটি এমন একটি কবিতা যা বিশেষ ব্রিটিশ অথবা ইংল্যান্ডের গ্রামীণ জীবনকে কেন্দ্র করে রচিত। এই কবিতার সঙ্গে আমাদের ভারতবর্ষের কোনো গ্রামীণ জীবনের তুলনা করা যাবে না। তুলনা করলেও আমরা হয়তো স্পষ্টভাবে ধারণা পাবো না, কারণ আমাদের এখানে গ্রামীণ জীবন, গ্রামীণ পরিবেশ সম্পূর্ণরূপে আলাদা ইংল্যান্ডের তুলনায়। ইংল্যান্ডের ঘরবাড়িগুলো আলাদা রকমের হয়, আর আমাদের এখানে কুটির আলাদা হয়। ওখানে কটেজ, এখানে হাট, হাট কুঁড়ে ঘর, ওখানে কটেজ। সেখানের রাস্তাঘাট আলাদা, আমাদের এখানে রাস্তাঘাট আলাদা। তাহলে এই কবিতাতে আমরা ইংল্যান্ডের এক গ্রামীণ জীবনের বর্ণনা পাব। এই কবিতার মধ্যে যে গ্রামের বর্ণনা রয়েছে, সেই বর্ণনা আমরা ভারতবর্ষের কোনো গ্রামে খুঁজে পাব না। তাহলে এই কবিতার সঙ্গে ভারতের কোনো গ্রামীণ জীবনের তুলনা করলে আমরা হয়তো এই কবিতাটি ভালো করে বুঝতে পারবো না। এই অটম কবিতাতে কবি জন ক্লেয়ার প্রকৃতির পরিবর্তন এবং শরৎ ঋতুর সম্পর্কে বিশেষ কিছু বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। তিনি শরতের বাতাস, ঝরে পড়া পাতা, গ্রামীণ কুয়াশা এবং গ্রাম্য জীবন আরও পশু পাখিদের কার্যকলাপ সম্পর্কে এক বাস্তব চিত্র তুলে ধরেছেন। তিনি এই কবিতাতে শুধুমাত্র অটম সিজনের কথাই তুলে ধরেননি, অন্যান্য ঋতুগুলোর কথাও তুলে ধরেছেন। এই কবিতাতে আমরা সামার, উইন্টার এবং স্প্রিং এই ঋতুর সম্পর্কেও কিছুটা তথ্য জানতে পারি, কিছুটা ছবি জানা যায়। লেসনের নাম অটম, লেসন 3, ক্লাস 9, রিটেন বাই জন ক্লেয়ার।
প্রথম স্লাইডে আসি। প্রথমে আমরা ডিফিকাল্ট ওয়ার্ড এর মিনিংগুলো জেনে নিই, তারপরে এক্সপ্লেনেশনে আসি। প্রথম ডিফিকাল্ট ওয়ার্ড যেটি হলো ফিটফুল। ফিটফুল কথাটির অর্থ আমি এখানে এই স্লাইডে এড করেছি। এখন ফিটফুল ইজ অ্যাডজেক্টিভ হিয়ার, দ্যাট ইজ গোয়িং অফ অ্যান্ড অন ইররেগুলারলি। ফিটফুল কথাটির অর্থ হলো হঠাৎ করে প্রচণ্ড গতিবেগে আসা, আবার হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া। দ্বিতীয় অর্থ হলো গাস্ট। গাস্ট আ সাডেন স্ট্রং উইন্ড আর ওয়াইন্ড। গাস্ট হলো হঠাৎ করে দমকা বাতাস, প্রচণ্ড শক্তিশালী বাতাস, উই ক্যান সে। নেক্সট ডিফিকাল্ট ওয়ার্ড ইজ ক্যাসমেন্ট। ক্যাসমেন্ট, a type of window that is fixed on a side and open like a door. এই ছবিতে যেভাবে রয়েছে সেইভাবেই। এই যে ছবিটি হলো ক্যাসমেন্টের ছবি। দরজার মতো রয়েছে এবং জানালার একটা দরজা যেন দরজার মতো খোলা যাচ্ছে। দিস ইজ কল্ড ক্যাসমেন্ট, a type of window we can say. I love the fitful gust. আমি ভালোবাসি সেই ফিটফুল গাস্ট, সেই বাতাসকে যা হঠাৎ করে প্রচণ্ড গতিবেগে আসে, আবার হঠাৎ করে শান্ত হয়ে যায়। আমি সেই বাতাসকে ভালোবাসি। I love the fitful gust. আমি সেই বাতাসকে ভালোবাসি, দ্যাট ইজ দমকা, যা হলো দমকা বাতাস, অথবা আমি দমকা বাতাসকে ভালোবাসি, দ্যাট শেকস দ্য ক্যাসমেন্ট অল ডে, যা জানালার এই ক্যাসমেন্টটিকে সারাদিন নড়াতে থাকে, যা সারাদিন জানালার সেই ক্যাসমেন্টকে কি করে নড়াতে থাকে, সেই দরজাকে, জানালার সেই দরজাকে কি করে কাঁপাতে থাকে বা নড়াতে থাকে। আমি সেই মতো দমকা বাতাসকে ভালোবাসি। এখানে কবি শরৎ ঋতুর এক অনিয়মিত এবং শক্তিশালী বাতাসের বর্ণনা করেছেন। And from the mossy elm trees takes the faded leaves away. ডিফিকাল্ট ওয়ার্ডগুলি হলো mossy. Mossy means covered with moss, a small plant that grows in wet places. তাহলে মস এই ছবিতে যেমন দেখা যাচ্ছে কি দিস ইজ আ ট্রি, ওকে, দিস ইজ আ ট্রি। এই ট্রিতে এই যে শেওলা জমে রয়েছে, ইউ ক্যান সি গ্রিন কালারের এই গাছের দেহে, এই ট্রিটির দেহে এক গ্রিন কালারের শেওলা জমে রয়েছে, যা স্যাঁতস্যাঁতে স্থানে জায়গাতে জন্মায়। একটা দ্বিতীয় ওয়ার্ড হলো ডিফিকাল্ট ওয়ার্ড elm trees. Elm tree is a large tree that loses its leaves in winter. তাহলে elm tree হলো একটি বিশাল গাছ যা শীতের ঋতুতে এর পাতাগুলোকে কি করে ফেলে দেয়, এর পাতাগুলোকে ত্যাগ করে। আমরা বলতে পারি elm tree হলো একটি পর্ণমোচী বৃহৎ বৃক্ষ, যে বৃক্ষ নাকি শীতের ঋতুতে এর পাতাগুলোকে ত্যাগ করে। অ্যান্ড ফ্রম দ্য মসি elm trees, এবং সেই সেই শেওলাযুক্ত elm গাছ কি করে গাছ থেকে টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, সেই ফেডেড বিবর্ণ পাতাগুলোকে, যে পাতাগুলো বয়স হয়ে যায়, বয়স মিনস ফ্যাকাশে বর্ণের যে পাতাগুলো হয়ে যায়, সেগুলোকে কি করে লিভস অ্যাওয়ে, পাতাগুলোকে তুলে নিয়ে যায়। আচ্ছা, এখানে আবার বলেছেন সেই দমকা বাতাসের কথা, যে বাতাস কি করে না মসি elm ট্রিজ, শেওলাযুক্ত elm গাছের পাতাগুলোকে, ফেডেড লিভসগুলোকে, সেই বিবর্ণ হয়ে যাওয়া সেই শুকনো পাতাগুলোকে কি করে
তুলে নিয়ে যায়। নেক্সট স্লাইডে যাওয়া যাক। Thrilling them by the window pane with thousand others down the lane. Thrilling them by the window pane with thousand others down the lane. Difficult word হচ্ছে thrilling. Spinning round and round. সেই রাউন্ড অ্যান্ড রাউন্ড বাতাসের ফলে কি হয় না, এই রকমের ঘূর্ণঝড়ের সৃষ্টি হয়। দ্যাট ইজ কল্ড থ্রিলিং। অ্যান্ড উইন্ডো প্যান হলো সেই আ সিঙ্গেল পিস অফ গ্লাস ইন দ্য উইন্ডো অফ আ বিল্ডিং। একটি বাতাসের এইটাকে বলা হয় উইন্ডো প্যান। দিস ইজ কল্ড উইন্ডো প্যান। জানালার ফ্রেম, উই ক্যান সে জানালার ফ্রেম। থ্রিলিং দ্যাম, আচ্ছা এখানে দ্যাম কথাটির অর্থ হলো ফেডেড লিপস। যে লিপসগুলোকে দমকা বাতাস কি করে না, যে শুকনো লিপসগুলোকে তুলে নিয়ে যায়, সেই লিপসগুলোর কথা হচ্ছে থ্রিলিং দ্যাম। সেগুলোকে কি করা হয়, এই ঘূর্ণিঝড়ের ন্যায় সেগুলোকে ঘুরানো হয় বাই দ্য উইন্ডো প্যান, সেই উইন্ডো প্যানের সামনে, উইন্ডো প্যানের কাছেই। উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য ল্যান্ড, আর হাজার হাজার সেই পাতাগুলো, সেই শুকনো পাতাগুলো, সেই ঝরে পড়া এলম গাছ থেকে যে পাতাগুলো ঝরে পড়েছে, সেই পাতাগুলো হাজার হাজার পাতা আরও লক্ষ্য করা যায় কোথায়, ডাউন দ্য ল্যান্ড মানে এই গলিতে, এই রাস্তাতে ইউ ক্যান সি। এই ছবিটা তো ভালো করেই দেখা যাচ্ছে যে পাতাগুলো যেন এই দমকা বাতাসের ফলে ট্রেলিং করছে, এবং অনেক পাতা আবার সেই ল্যান্ডতেও কি রয়েছে, ঝরে রয়েছে, এখানে দেখা যাচ্ছে। যেমন পরের স্লাইডে আসি। I love to see the shaking twigs dance till the shirt of Eve. ডিফিকাল্ট ওয়ার্ড হলো টুইগ। টুইগ কথাটিকে ভালোভাবে বোঝানোর জন্য আমি এই ছবিটি এই স্লাইডে অ্যাড করেছি। টুইগ মিন্স দ্য ব্রাঞ্চেস, স্মল ব্রাঞ্চেস অফ আ ট্রি। এখানে লিভসগুলোর কথা হচ্ছে, লিভসের কোনো কথা নেই। ওকে, তো টুইগস আর স্মল থিন ব্রাঞ্চ অফ আ ট্রি আর বুশ, স্পেশালি ওয়ান রিমুভড ফ্রম দ্য ট্রি আর বুশ অ্যান্ড উইদাউট এনি লিভস। সেই উইদাউট এনি লিভস, দ্য ব্রাঞ্চেস অফ আ ট্রি দ্যাট ইজ উইদাউট এনি লিভস। একটি গাছের সেই অংশ যেখানে কোনো রকমের পাতা থাকে না, সেই অংশটিকে বলা হয় টুইগস। আমরা এই ছবিতে যেমনটা দেখতে পাচ্ছি, আই লাভ টু সি দ্য শেকিং টুইগস। আমি সেই সর্বদা কাঁপছে সেরকম টুইগসকে দেখতে পছন্দ করি। ডান্স টিল দ্য শার্ট অফ ইভ, যা ততক্ষণ পর্যন্ত ডান্স করে যতক্ষণ না পর্যন্ত ইভিনিং হয়ে যায়, সন্ধ্যা হয়ে এসে সূর্য অস্ত চলে যায়, ততক্ষণ না পর্যন্ত যে টুইগসটি ডান্স করতে থাকে, নৃত্য করতে থাকে, কিসের প্রভাবে, সেই দমকা বাতাসের প্রভাবে আমি সেই টুইগসকে দেখতে পছন্দ করি, সেই কাণ্ডকে দেখতে ভালোবাসি, কবি বলছেন। তাহলে এত দূরে আমরা কি জানলাম, শরৎ ঋতুর এক সুন্দর ছবি আমরা দেখতে পেলাম, যা কবি এই কবিতাতে বর্ণনা করেছেন। নেক্সট স্লাইডে যাওয়া যাক। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ ট্রিপ would make believe that spring was just now floating by in summer's lap with flowers to lie. ডিফিকাল্ট ওয়ার্ডগুলো হলো ট্রিপ। চিপ মিন্স পাখির ডাক, স্পেশালি অফ আ বার্ড টু মেক আ শর্ট হাই সাউন্ড অর সাউন্ডস। তো এখানে চিপ কথাটির অর্থই হলো পাখির ডাক। রিগ, হিয়ার দ্য রুফ or some other external part of the cottage that is sticking on out further than the roof.
তাহলে কটেজ রিগ বলতে এই কথাটি বলা হচ্ছে, এই স্থানটির কথা। রিগ, রিগ কথাটির অর্থ দ্য রুফ, ছাদ। ওকে, নেক্সট ডিফিকাল্ট ওয়ার্ড ইজ ফ্লার্টিং। ফ্লার্টিং, ওকে, টু মুভ or believe in a way that suggests playful attraction or interaction. Flatter, you know, the sparrow on the cottage rig. কটেজ, সেই ঘরের যে ছাদে যে স্প্যারোটি রয়েছে, যে চড়ুই পাখিটি রয়েছে, এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, সেই কটেজ বা সেই বাড়ির ছাদে যে চড়ুই পাখিটি রয়েছে, হুজ চিপস, যার ডাক নাকি উড ম্যাক বিলিভ, বিশ্বাস করিয়ে দিচ্ছে, কিসের বিশ্বাস করিয়ে দিচ্ছে, দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লেটারিং বাই, স্প্রিং সিজন এই মাত্র ছলনা করে পার হয়ে গেছে, কোথায়, বাই, ইন সামার্স লেপ, গ্রীষ্মের কোলে, উইথ ফ্লাওয়ার্স টু লাই। ওকে, উইথ ফ্লাওয়ার্স টু লাই, এখানে কবি বলতে চাইছেন, ইউ নো স্প্রিং সিজন ইজ দ্য সিজন অফ ফ্লাওয়ার্স। ওকে, নাও যখন স্প্রিং সিজন কি হয় না, স্প্রিং সিজনের সময় প্রকৃতিতে পুষ্প প্রস্ফুটিত হয়, আবার স্প্রিং সিজন পার হওয়ার সঙ্গে সঙ্গে সেই ফুলগুলো কি হয় না, দে বিকাম ডাল, ওই ফুলগুলো উদাসীন হয়ে যায়, এবং গ্রীষ্মের প্রচণ্ডতার ফলে কি হয় না, সেগুলো মাথা নুয়ে নেয়, ফুলগুলো আবার কি হয় না, দে বিকাম ডাল। ওকে, তো ফুলগুলো কি হয় না, শুয়ে পড়ে, ফুলগুলো শুয়ে পড়ে, এবং তারা কোথায় চলে যায় স্যার, তারা চলে যায় সামার্স এর কোলে, গ্রীষ্ম ঋতুর কোলে। আবার কবি বলছেন, আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, ইউ নো কটেজ স্মোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, দিস ইজ আ কটেজ, অ্যান্ড ইন দিস কটেজ স্মোকস আর কামিং আউট ফ্রম দ্য চিমনি, চিমনি দিয়ে এই স্মোক বেরোচ্ছে, কার্ল আপওয়ার্ডস, দেখো এই ঘুংচি করে করে উপরে চলে যাচ্ছে, স্মোকটা যে বেরোচ্ছে এই চিমনি দিয়ে, সেটা স্ট্রেট বেরোচ্ছে না, সেটা মনে হয় এরকম পাক খেয়ে খেয়ে উপরে যাচ্ছে। থ্রু দ্য নেক ট্রিজ, থ্রু দ্য নেক ট্রিজ, নেক ট্রিজ বলতে সেই গাছগুলোকে বোঝানো হচ্ছে যে গাছগুলোতে এখন পাতা সকল ঝরে গেছে, পাতাগুলো সকল পাতায় পড়ে গেছে, সেই এলম ট্রির কথা। ওকে, যে এলম ট্রির পাতাগুলোকে দমকা বাতাস নাকি ঝরিয়ে দিয়েছে, সেই এলম ট্রির এর মধ্য দিয়ে এই কটেজ স্মোক, এই বাড়ির ধুঁয়োটা যেটা চিমনি দিয়ে বেরোচ্ছে, সেটা সেই পাতাহীন পর্ণমোচী বৃক্ষের মধ্য দিয়ে উপরে উঠে যাচ্ছে। The pigeons nestle round the court on dull November days like this. The pigeons, pigeons you know, pigeons a type of bird, এখানে তোমরা দেখতে পাচ্ছ, this is called pigeon, these are called pigeon, sorry, these are called pigeon. পায়রা, nestled and coat, nestled আর coat দুটোই প্রায় প্রায় সমার্থক শব্দ, একই রকম, কিন্তু এখানে আলাদা আলাদা অর্থে ব্যবহার করা হচ্ছে। প্রথমে জানি কোট, কোট মিন্স আ নেস্ট। আচ্ছা, নেস্ট, নেস্ট মিন্স পাখির বাসা। নেস্ট বলতে সেই বাসাকে বলা হয় যে পাখি নিজেই নাকি তার বাসা তৈরি করেন। আচ্ছা, পাখি যদি তার নিজের বাসা তৈরি করেন তাহলে সেই বাসাটি হলো নেস্ট। ওকে, কিন্তু এই যে পাখির জন্য এই মানুষ সৃষ্টি করেন সেই বাসাটি, এটি তো আর পাখি তৈরি করেনি, এইরকম বাসাটি তো আর পাখি নিজে করতে পারে না। তো এই যে বাসাটি মানুষ তৈরি করে, কোনো মানুষ তৈরি করেন যে বাসাটি পাখিদের জন্য, সেটি হলো কোট। ওকে, and nestled, to rest yourself or part of your body in a warm, comfortable and protected position. তো প্রচণ্ড শীতের দিনে, ইউনো ইংল্যান্ড এটা শীতের দেশ, বছরের বেশিরভাগ সময় সেখানে শীত ঋতুই থাকে বা শীতলতায় অনুভব হয়। তো সেখানে যখন শীত ঋতু আছে, উইন্টার সিজন আছে,
আমি বলেছিলাম এই এই কবিতাটির আরম্ভ করার সময় যে কবি শুধু অটম ঋতুর কথাই বলেননি এখানে, বরং উইন্টার, সামার এবং স্প্রিং ঋতুর কথাও বলেছেন। তাহলে এখন যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এখন যে ছবি তিনি তুলে ধরেছেন, এই ছবিটি হলো উইন্টার সিজনের ঋতু। প্রচণ্ড শীতের সময়, এক তো শীত প্রধান দেশ, আর প্রচণ্ড শীতের সময় যখন পাখিরা ক্লান্ত হয়ে যান, তখন তারা এরকম উষ্ণ এক বাসার খোঁজ করেন, আর সেই পাখিগুলোকে উষ্ণতা দেওয়ার প্রদানের জন্য মানুষ দ্বারা এরকম কোটের তৈরি করা হয়। দ্য পিজন নেসেল মিনস রেস্ট করছেন, এখানে পাখিগুলো কি করছেন? রেস্ট করছেন। হোয়াই দে আর রেস্টিং? টু মেক দেমসেলফ ওয়ার্ম, টু প্রোটেক্ট দেমসেলফ ফ্রম দ্য সিভিয়ার কোল্ড। ওকে, তো দ্য পিজন্স নেসেলড রাউন্ড দ্য কোট, চারিপাশে, এই কোটটির চারিপাশে তারা কি করছেন না বিশ্রাম নিচ্ছেন। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, এইরকম উদাসীন নভেম্বরের দিনগুলোতে, এরকম উদাসীন নভেম্বরের দিনগুলোতে এই পাখিগুলো কি করছেন না রেস্ট করছেন। দে আর রেস্টিং around the coat। এর পরের দুটো লাইনে আসি। দ্য কক আপন দ্য ডাংহিল ক্রোয়িং, দ্য মিল সেলস অন দ্য হিথ আ গোয়িং। কক মিন্স মোরগ, রোস্টার। ক্রোয়িং, মোরগের ডাককে বলা হয় ক্রোয়িং। অ্যান্ড হিথ মিন্স আ লার্জ এরিয়া which is not used for growing crops। আমরা বলতে পারি গৌচারণ ভূমি, সেখানে শুধুমাত্র ঘাসেই দেখা যায়, ছোট্ট ছোট্ট চারা গাছ বা ছোট ছোট প্লান্টও সেখানে জন্ম নেয়, কিন্তু সেই জমিতে কোনো রকমের কৃষি কাজ করা হয় না। এক কথায় আমরা বলতে পারি সবুজ ঘাসে ভরা মাঠ, হিথ কথাটির অর্থ। দ্য কক আপন দ্য ডাংহিল, দ্য কক মুরগ, ডাংহিল কথাটির অর্থ হলো ডাং কথাটির অর্থ হলো গবাদি পশুর যে মল, সেটাকে বলা হয় ডাং। ওকে, তো আর গবাদি পশুর মলটা কি হয় না গ্রামবাসীরা, গ্রাম্য এলাকার মানুষেরা কি করেন না একটা বিশেষ স্থানে একত্রিত করেন। অ্যান্ড এই একত্রিতর ফলে বারবার সেই স্থানে একত্রিত হওয়ার ফলে কি হয় না সেই ডাংগুলো একত্রিত হওয়ার পরে একটা ছোট্ট পাহাড়ের ন্যায় আকার ধারণ করে, যেরকম এই ছবিতে দেখানো হচ্ছে। দিস ইজ আ ডাং হিল, গোবরের এক স্তূপ, উই ক্যান সে। অ্যান্ড ফ্রম হিয়ার দ্য রুস্টার ইজ ক্রয়িং, এই মোরগ কি করছেন না ডাক দিচ্ছেন। ক্রয়িং মিন্স মোরগের ডাক। দ্য মিল সেলস অন দ্য হিথ আ গোয়িং, এবং মিল বলতে এই যে ছবিটি আছে এখানে, এই দিস ওয়ান, যার নাকি চারটা পাখা রয়েছে, বিশেষ পাখা, এইটি হলো মিল, বাতাসি মিল উই ক্যান সে। এটি বাতাস দিয়ে, যখন প্রচণ্ড গতিবেগে বাতাস পরিবহন হয়, তখন কি হয় না এই প্লেটগুলোকে বাতাস আঘাতের ফলে, বাতাসের আঘাতের ফলে এই প্লেটগুলো কি হয় না ঘুরতে আরম্ভ করে, যার ফলে একটা শক্তি উৎপন্ন হয়। আর এই শক্তিকে কাজে লাগিয়ে সেই গ্রামবাসীরা, গ্রাম্য এলাকার মানুষেরা অনেক কাজ করেন। ওকে, তো বলছে এই দুটি লাইনতে বোঝানো হচ্ছে কি মিল সেলস অন দ্য হিথ আ গোয়িং। এই মিলটি সেল করছে, মানে কি করছে স্যার, ঘুরছে, এই মিলটি ঘুরছে। ইট ইজ রানিং, এই মিলটি চলছে, কিসের প্রভাব চলছে, বাতাসের প্রভাবে চলছে। এই বাতাসের প্রভাবে যদি কোনো জিনিস চলে, তাহলে সেই বস্তুকে বলা হয় সেল। যেমন মেঘ এক স্থান থেকে অন্য স্থানে যায়, কিসের প্রভাবে, বাতাসের প্রভাবে যায়, তাহলে আমরা বলি দ্য ক্লাউডস সেল। তো সেই মতো এই যে মিলটি রয়েছে, বাতাসি মিলটি, সেটিও তো এই বাতাসের প্রভাবেই চলে।
তাই এখানে মিল সেলের কথা বলা হচ্ছে। অন দ্য হিথ আর গোয়িং, হিথ মিনস গৌচারণভূমি অথবা সবুজ মাঠ, সেই মাঠের মধ্যে এটি চলছে। দ্য ফেদার ফ্রম দ্য রাভেনস ব্রেস্ট, দ্য ফেদার ফ্রম দ্য রাভেনস ব্রেস্ট ফলস অন দ্য স্টেবল লি। আচ্ছা, তো আমরা ডিফিকাল্ট ওয়ার্ডের প্রথমে জেনে নিই, তারপরে লাইনের এক্সপ্লেনেশন আসি। স্টেবল, স্টেবল কথাটির অর্থ হলো দ্য শর্ট লোয়ার পার্ট অফ দ্য স্টেম অফ ক্রপস। শস্যের সেই ছোট্ট অংশটা, যে অংশটা আমাদের কাজের নয়, যেটা মাটিতেই থেকে যায়। ধানের ক্ষেত, ধানের ক্ষেত্রে যখন আমরা ধানটাকে কেটে নিই, ধানের সেই গাছটি কেটে নিই, তো সমস্তটা আর কেটে তো বাড়ি নিয়ে আসি না, ছোট্ট ছোট্ট কিছু অংশ রয়ে যায় সেই ক্ষেতের মধ্যে, সেই মাঠেই। তো সেই যে অবশিষ্ট অংশ মাঠে রয়ে যায় সেইটুকে বলা হয় স্টেবল, সেই ছোট্ট ছোট্ট অংশ। এই মাঠেও দেখা যায়, এই ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ যে অবশিষ্ট অংশ মাঠে রয়েছে, এটা হলো স্টেবল। লি কথাটির অর্থ হলো গ্রাস কভার ল্যান্ড, মানে ঘাসের ময়দান, ঘাসের পরিপূর্ণ ময়দান। অনেক সময় কি হয়, স্টেবল ধানের ক্ষেতেও আমরা এই স্টেবলের সঙ্গে সঙ্গে ঘাস দেখতে পাই। তাই এখানে স্টেবল এবং লিয়ের কথা বলা হয়েছে, মিনস ঘাস, শস্য গাছের অবশিষ্ট অংশের সঙ্গে সঙ্গে ঘাসও সেখানে রয়েছে। And raven's breast, breast, chest of a raven. Raven কথাটির অর্থ হলো দাঁড় কাক, দাঁড় কাকের চেস্ট। The feathers means পালক, the পালক from the raven's breast, সেই দাঁড় কাকের বুকের যে পালকগুলো ফলস পড়ে যাচ্ছে অন দ্য স্টেবল লি, এই স্টেবল লিতে, এই ক্ষেতে যেখানে ঘাসের সঙ্গে সঙ্গে শস্য গাছের অবশিষ্ট অংশগুলোও রয়েছে। The acorns near the old crow's nest fall pattering down the tree. The grunting pigs that wait for all scramble and hurry where they fall. Difficult word acorns. Acorns, small brown nut of the oak trees. oak গাছ তো জানোই, এর পূর্বে অবশ্যই oak গাছের সঙ্গে আলাপ পরিচিতি তোমাদের হয়েছে। তো oak গাছের যে ফল ফলে, তো সেই ফল, oak গাছের ফলকে বলা হয় acorns, ওকে। and pattering, making repeated and quick light sound, making repeated sound। বৃষ্টি, টিনের ছাদের উপর যদি বৃষ্টি পড়ে, তাহলে যে রকমের অনবরত কন্টিনিউয়াস সাউন্ড টপ 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 তৈরি হয়, সেই সাউন্ডকে বলা হয় প্যাটারিং সাউন্ড। দ্য অ্যাকর্নস, তাহলে অ্যাকর্নসের ফলগুলো নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট, সেই পুরনো কাকের বাসার সামনে, বাসার কাছ থেকে কি হচ্ছে না, ফল পড়ছে, প্যাটারিং ডাউন দ্য ট্রিজ। তো ফল প্যাটারিং পড়ে টপ 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 শব্দ করছে, ওকে। তাহলে সেই অক গাছের ওপরে দাঁড় কাক কী করেছেন না, একটি কাক, বৃদ্ধ কাক বাসা তৈরি করেছেন। সেই বাসার কাছ থেকে অ্যাকর্নস ফলগুলো শব্দ করে টপ 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 করে মাটিতে পড়ছে। গ্রান্টিং পিগস, গ্রান্টিং কথাটির অর্থই হলো এই পিগস, শুকরের সেই ডাক, যেমন ক্রোয়িং ছিল এই কবিতাতেই ক্রোয়িং ছিল, কাকের ডাক, সরি মোরগের ডাক, সেরকম এখানে রয়েছে পিগসের ডাক। দ্য গ্রান্টিং পিগস দ্যাট ওয়েট ফর অল, যে এই পিগসগুলো নাকি অপেক্ষা করেছিলেন, ফর হোয়াট, ফর দ্য অ্যাকর্নস, এই অ্যাকর্ন ফলগুলোর জন্য। এই পিগসগুলো আমরা এই ছবিতে দেখতেই পাচ্ছি, পিগসগুলো দে আর ওয়েটিং, এগারলি ওয়েটিং ফর হুম, ফর দ্য অ্যাকর্নস, ওকে। মনে হচ্ছে যেন এই অ্যাকর্নস ফলগুলা এই শুকুরদের জন্য প্রিয় খাবার, ওকে। আর যেমনি এই অ্যাকর্নস ফলগুলো পড়ে যাচ্ছে গাছ হইতে,
দে অল রানিং টুয়ার্ডস দ্যাম, তারা সবাই ছুটে চলছে সেই ফলগুলোর দিকে। স্ক্রাম্বল, স্ক্রাম্বল মিনস হচট খেয়ে, হচট খেয়ে অ্যান্ড হারি, খুব তাড়াতাড়ি, হোয়ার দে ফল। ওকে, তো আমি এই মাত্র বললাম যে দ্য ওয়েটস দ্য পিকস আর ওয়েটিং ফরওয়ার্ড, দে আর ওয়েটিং ফর দ্য অ্যাকন্স। আর যেমনি সেই অ্যাকন্স ফলগুলো পড়ছে, দে স্ক্রাম্বল অ্যান্ড হারি, তারা হচট খেয়ে তাড়াতাড়ি হচট খেয়ে চলে যাচ্ছে হোয়ার দে ফল, যেখানে সেই ফলগুলো, সেই অ্যাকন্স ফলগুলো পড়ছে। আশা করি আমি এই ভিডিওতে আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি এই ভিডিও এক্সপ্লেনেশন দ্বারা আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে সঙ্গে লাইক এবং ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব সহপাঠীদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।